আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আলোচনা করব দশম শ্রেণীর কবিতা অসুখী একজন, কবি পাবলো নেরুদা। এটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। প্রথমেই আলোচনা করব কবি পরিচিতি নিয়ে। বিংশ শতাব্দীতে প্রখ্যাত চিলিয়ান কবি, দক্ষ রাজনীতিবিদ পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। পাবলো নেরুদা তার ছদ্মনাম, পরে তা আইনি বৈধতা লাভ করে। তার পাবলো নামের সম্ভাব্য উৎস পল ভারলেইন, আর নেরুদার উৎস চেক লেখক জান নেরুদা। মাত্র 10 বছর বয়সে নেরুদার কবিতা লেখার সূত্রপাত। তাঁর সাহিত্যকর্মে নানান বৈচিত্র্যপূর্ণ প্রকাশশৈলী ও ধারার প্রভাব লক্ষ্য করা যায়। নানান বিতর্কের সৃষ্টি হলেও এই প্রভাবশালী লেখক 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কলম্বিয়ার বিশিষ্ট ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পর্যন্ত নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যায় অভিহিত করেছেন। চিলিতে যখন অগস্তো পিনোচেটের নেতৃত্বে সামরিক যে অভ্যুত্থান চলছে, সেই সময়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে নেরুদা হাসপাতালে ভর্তি হন। মাত্র 3 দিন পরে হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি পরলোক গমন করেন। এরপর বলবো যে এই কবিতাটিকে নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। এটি একটি অনুবাদ সাহিত্যের সংকলন, আর প্রকাশকাল হচ্ছে 2013 খ্রিস্টাব্দ। এইবার আমরা চলে আসব মূল কবিতার আলোচনাতে। দেখো, অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। দেখো, যুদ্ধক্ষেত্রের আহ্বান কবিকে ঘর ছাড়তে বাধ্য করে, আর এই সময় গৃহসুখ, প্রিয়জনের সান্নিধ্য সবই অর্থহীন হয়ে যায়। বৃহত্তর জীবনের আহ্বান তুচ্ছ করে দেয় সাংসারিক বন্ধন। কবিকে চলে যেতে হয় দূরে। শুধু তাই নয়, তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কিছুই না জানিয়ে তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই বৃহত্তর জগতের আহ্বানে তাকে বেরিয়ে আসতে হয়। আমি চলে গেলাম দূর দূরে। দেখো, পাবলো নেরুদার এই অসুখী একজন কবিতায় কবি তার প্রিয়জনকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। মানুষ অনেক সময় কর্তব্যের খাতিরে দেশ ও দশের মুক্তির জন্য বিপ্লবের পথে পা বাড়ায়। তার ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না, কেননা বিপ্লবের পথ, যুদ্ধের পথ সবসময় প্রত্যাবর্তনের পথ হয় না। আর এভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনে অথবা স্বদেশের মুক্তির লক্ষ্যে কবিও আত্মীয় পরিজন ও প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে দূরে, অনেক দূরে চলে গিয়েছিলেন। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। 1 সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সংগ্রামী মানুষকে যুদ্ধ জয়ের জন্য যুদ্ধক্ষেত্রে যেতেই হয়, কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকে তার প্রিয়তমা। বিপ্লবীর কাছে এই অপেক্ষা কিন্তু অর্থহীন। অপেক্ষারতা মেয়েটি তাই জানেও না যে বিপ্লবী মানুষটি আর কখনোই ফিরে আসবে না। ফলে সময় বয়ে যায়, রাস্তা দিয়ে কুকুর কিংবা গির্জার সন্ন্যাসিনীরা হেঁটে যাওয়া বোঝায় যে জীবন তার স্বাভাবিক বিচিত্র গতিতে বয়ে যায়। অপেক্ষা চলতেই থাকে। তারপরে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কথক তার প্রিয়তমাকে অপেক্ষমান রেখে জীবন ও জীবিকার তাগিদে বহুদূরে পাড়ি দেন। থমকে যায় মেয়েটির জীবন, কিন্তু থেমে থাকে না সময়। তাই কথকের চলে যাওয়াতে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয় না। সপ্তাহ, বছর কেটে যায়। প্রাকৃতিক নিয়মেই কথকের চলার পথের পদচিহ্ন
মুছে যায়, তাতে ঘাস জন্মায়। কিন্তু কবির চলে যাওয়ার মুহূর্তটি তার প্রিয়তমার হৃদয়ে অন্তহীন অপেক্ষার মুহূর্ত হয়েই রয়ে যায়। আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। দেখো, একটু আগেই বললাম যে জীবন জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে আর ফিরে আসবে না, একথা তার প্রেমিকার অজানা ছিল। কিন্তু জীবন এতে থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায়, আর নিরন্তর অপেক্ষা চলতেই থাকে। দীর্ঘ প্রতীক্ষারত নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার উপর নেমে আসে। এখানে পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতাকেই বোঝানো হয়েছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, এখানে বলা হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি জানতো না যে তার প্রিয়তম আর ফিরে আসবে না। জীবন আপন ছন্দে চলল। ক্রমে সপ্তাহ বছর অতিক্রান্ত হলো। কবির পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে গেল, শুধু অপেক্ষাই চলল। তারপর যুদ্ধের গ্রাসে নগর দেবালয় চূর্ণ বিচূর্ণ হলো এবং মৃত্যু হলো শিশুসহ অজস্র মানুষের। শুধু অপেক্ষমান মেয়েটির মৃত্যু হলো না, কারণ ভালোবাসা অমর, চিরন্তন, শাশ্বত। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেখো, শান্ত হলুদ দেবতারা, এখানে দেবতাদের শান্ত হলুদ কেন বলা হয়েছে? দেখো, কবির চলে যাওয়ার পর একসময় যুদ্ধ বাঁধল, আর সেই যুদ্ধের বিভৎসতায় নগর সভ্যতা, কবির স্বপ্নের বাড়ি ঘর সব চূর্ণ হয়ে গেল। এমনকি ধ্বংস হলো দেবতাদের মন্দিরও। হাজার হাজার বছরের যে দেবতারা মানুষের মনে বিশ্বাস জাগিয়ে এসেছেন, যুদ্ধ তাদেরও আসনচ্যুত করলো। আর প্রাচীন দেবতাদের নিষ্ক্রিয়তা ও জীর্ণতাকে বোঝাতে হলুদ ও শান্ত বলা হয়েছে। যুদ্ধের আগুনে নগর পুড়লে দেবালয়ে বাদ যায় না। মানুষের মনে দেবতারা যে বিশ্বাসবোধে জন্ম দিয়েছে তা ধ্বংস হলো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, যুদ্ধ হলে সমাজের যে স্থিরতা থাকে তার অবসান ঘটে। যুদ্ধ হলে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যাতে শিশু মৃত্যু ঘটে, মানুষ নিরাশ্রয় হয়, সমতলে যেন আগুন ধরে যায়। আর এই অবস্থায় যে ঈশ্বরেরা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন ছিল, তারাও ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে। তাদের স্বপ্ন দেখা, বিশ্ববিধানকে নিয়ন্ত্রণ করা ইত্যাদির শেষ হয়। আর এ আসলে ঈশ্বরের ভেঙে পড়া নয়, ঐশ্বরিকতা বা মানুষের ঈশ্বর বিশ্বাসের ভেঙে পড়া। বিপ্লবের পথ আসলে যুদ্ধের পথ, আর এ পথ স্থিতাবস্থার বিরুদ্ধে যুদ্ধ, সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ। তাই সাম্রাজ্যবাদী হোক বা শোষক শক্তি প্রত্যাঘাত করে, সেই প্রবল লড়াইয়ে ভেঙে পড়ে সেই সুন্দর বাড়ি যেখানে কবিতার বিপ্লবী মানুষটি একদিন থাকতেন, সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, কিংবা গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি। যুদ্ধের তাণ্ডবের অনিবার্যতায় সব কিছুই ভেঙে পড়ে চূর্ণ হয়ে যায়। তারপর কবিতায় দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো, জীবন ও জীবিকার তাগিদে কবি প্রিয়তমা, ঘরবাড়ি, এমনকি তার প্রিয় শহর ছেড়েও চলে যান।
এরপরে একদিন আসে বীভৎস যুদ্ধ, যার করাল গ্রাসে কবির ঘরবাড়ি, দেবালয় সমস্ত কিছু চূর্ণ হয়ে আগুনে জ্বলে গেল। শহরটিও বাদ গেল না। একসময় সুন্দর শহরে ছড়িয়ে পড়া কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের দাগ, মানে শহরে এগুলো ছড়িয়ে থাকে আর কি। আসলে শহরের বিধ্বংসী রূপটি এখানে কবি তুলে ধরেছেন। কবি যে আর ফিরে আসবেন না এ কথা তার প্রিয়তমা জানতো না। তার অপেক্ষার বোঝা গভীর থেকে গভীরতর হলেও সে ভেঙে পড়েনি। তাই মেয়েটিকে ধ্বংস যেন স্পর্শ করতে পারে না। মৃত্যু, যুদ্ধ, হিংসা, দাঙ্গার স্পর্শ পেরিয়েও তাই সে অমলিন থাকে, কারণ ভালোবাসার কখনো মৃত্যু হয় না। সে সময় থেকে সময়ান্তরে অপেক্ষা করে, বয়ে চলে নিজস্ব ধারায়। দশম শ্রেণী, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।